এখন ব্লগ কার কার করবো আমরা? ব্রিয়ান্ডানকে কেউ চিনি? চিনি না? এত কতগুলো ক্লাস হয়েছে? 12টা ক্লাস। ওকে, চেনার দরকার ছিল। হ্যাঁ, সবাই একটু আমি কতগুলো ব্লগ ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। যারা এসইও নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা ওনাকে অবশ্যই চেনার কথা। উনি ওয়ার্ল্ডের টপ একজন এসইও এক্সপার্ট, ব্রিয়ান্ডান। ওনার ওয়েবসাইটের নাম হচ্ছে backlinku.com। সো ওনার ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ব্লগ সেকশন আছে, দেখতে পাচ্ছি। ব্লগে চলে যাওয়ার পরে হিউজ অ্যামাউন্ট অফ গাইডলাইন পাবেন। হ্যাঁ, এদের ব্লগ গুলো পড়লে দেখবেন ছোটখাটো কোর্স করার মতোই অনেক কিছু জানতে পারবেন। এখানে অনেক ধরনের ব্লগ আছে এদের। সো জাস্ট একটু ব্লগ গুলো পড়বেন। আরো 2-3টা ওয়েবসাইট আছে। একটা নাম হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল, সবাই লিখে রাখেন। সার্চ ইঞ্জিন জার্নাল। এদের এখানেও ডিজিটাল মার্কেটিং এর সবকিছু নিয়ে আলোচনা করা হয়। ইভেন এই ওয়েবসাইটের যে মেইন কন্টেন্ট রাইটার, হ্যাঁ, উনি হচ্ছেন বাংলাদেশের আসিফ আনোয়ার পথিক। ওকে, আরেকটা ওয়েবসাইট আছে সার্চ ইঞ্জিন ল্যান্ড। এটার নাম কি? সার্চ ইঞ্জিন ল্যান্ড। আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে শাউট মি লাউড। শাউট মি লাউড। এটা হচ্ছে ইন্ডিয়ার একজন এসইও এক্সপার্ট, হর্ষ আগরওয়াল, ওনার ওয়েবসাইট। সো ওনাদের ব্লগ গুলো আবার বলছি একটু স্টাডি করতে হবে। যদি ব্লগ গুলো পড়েন দেখবেন অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, লাইক আমরা তো কিওয়ার্ড রিসার্চ শিখেছি, তাই না? আপনারা যতটুকু কিওয়ার্ড রিসার্চ শিখেছেন, কিওয়ার্ড রিসার্চ কি এক্স্যাক্টলি অতটুকুই? এর বাইরেও কিন্তু অনেক কিছুই আছে, তাই না? হয়তো আমাদের ক্লাসে একটা লিমিটেশন থাকে, ওইখানে অনেক কিছুই দেখানো পসিবল হয় না। সো সেই জিনিসগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন বিভিন্ন ব্লগ গুলো যখন আপনারা পড়বেন, ঠিক আছে? সো সবাই একটু ব্লগ পড়বো। হ্যাঁ, আচ্ছা, এই সবগুলো হচ্ছে ইংলিশের লেখা ব্লগ। যদি কারো ইংলিশের প্রবলেম হয় যে আমি পড়তে পারছি না, সো যদি বাংলা কোনো ব্লগ পড়তে চান, সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে বাংলাদেশে একজনের, ওয়েবসাইটের নাম হচ্ছে প্রযুক্তি গিক। আরিফুল ইসলাম পলাশ, উনি একজন বাংলাদেশের টপ অ্যাফিলিয়েট মার্কেটার। সো ওনার ওয়েবসাইটে যদিও খুব বেশি আপডেটেড না এই ওয়েবসাইটটা, তারপরেও চাইলে পড়তে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখান থেকে পাবেন। প্রযুক্তি গিক। হ্যাঁ, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? তাহলে আমরা অন্য কারো প্রোডাক্ট সেল করে দেব, সেই ক্ষেত্রে আমরা একটা কমিশন পাবো। সো আমাদের ক্ষেত্রে আমরা কার প্রোডাক্ট সেল করে দেবো বলেন তো? আমাদের কোর্সের নামটা তো সবাই জানি, তাই না? এসইও এন্ড অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, রাইট? আমরা অ্যাফিলিয়েশন করবো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের থ্রুতে, রাইট? অন্য ই কমার্স সাইটের প্রোডাক্ট আমরা সেল করে দেবো। এখন বিষয়টা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তো ওয়ার্ল্ডে অনেক আছে, ঠিক না? সো আমরা অ্যামাজনকেই কেন বেছে নিলাম, কেউ কি জানি? ইন্টারন্যাশনাল। আচ্ছা, সো আমি যদি বলি ওয়ালমার্ট, ওয়ালমার্টের নাম হয়তো অনেকে শুনেছেন, তাই না? ওয়ালমার্ট কি ইন্টারন্যাশনাল না? আলিবাবা ইন্টারন্যাশনাল। সো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরটা না করে আমরা অ্যামাজনেরটাই কেন করবো? না, কমিশন বেশি সেজন্য না। হ্যাঁ, টপ র্যাঙ্কে আছে বলতে বিষয়টা হচ্ছে আমাদের কিছু টার্গেটেড কান্ট্রি থাকে, তাই না? বাংলাদেশের মানুষ কি খুব বেশি অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেজ করে না। তো আমাদের টার্গেটেড কান্ট্রি হবে ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম। ওই কান্ট্রিগুলোর কাছে অনেক ট্রাস্ট দিয়ে একটা ওয়েবসাইট হলো অ্যামাজন। লাইক আমি যদি আপনার সামনে দুইটা প্রোডাক্ট রাখি, একটা হচ্ছে রেকুটেন, যারা ওয়ার্ল্ডের টপ ই কমার্স, আরেকটা ওয়েবসাইট, আরেকটা ধরেন আমি রাখলাম হচ্ছে অ্যামাজনে, আপনি কোনটা পারচেজ করবেন? অ্যামাজন। কেন? পরিচিত, রাইট? তো সেই ক্ষেত্রে বাইরের দেশের ম্যাক্সিমাম মানুষই যেহেতু এখন আর বিভিন্ন শোরুমে গিয়ে কোনো কিছু পারচেজ করছে না, সো তারা সেক্ষেত্রে কি করে গুগলে এসে সার্চ করে, তাই না? লাইক সে একটা স্মার্ট ওয়াচ কিনবে, সে কি করবে? গুগলে এসে সার্চ করবে বেস্ট স্মার্ট ওয়াচ, হ্যাঁ, 2021।
এভাবে লিখে সার্চ করলো। সো আপনার ওয়েবসাইটটা দেখবে ওই স্মার্ট ওয়াচ রিলেটেড কন্টেন্ট আপনি এখানে লিখবেন, রিভিউ দিলেন। হ্যাঁ, সো আপনি রিভিউ দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে যদি এসইও করে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, এখন সে কি করলো, ধরেন এটি আপনার ওয়েবসাইট। সো এখান থেকে ধরে নিলাম এখানে একটা প্রোডাক্টের রিভিউ আপনি দিয়েছেন। এখন বলে তো তার কাছে যদি এই প্রোডাক্টটা ভালো লাগে, সে কি এখান থেকে ক্লিক করে অ্যামাজনে যাবে নাকি অ্যামাজনে গিয়ে আবার এটার নাম লিখে সার্চ করবে? যেহেতু তার কাছে জিনিসটা সহজ, সো সে কি করবে, এখান থেকে খুব ইজিলি ওই অ্যামাজনে গিয়ে পারচেজ করে ফেলবে। সো সে গেল কার থ্রুতে? আপনার ওয়েবসাইটের থ্রুতে না, আপনার ওয়েবসাইটের থ্রুতে যাওয়ার কারণেই আপনি একটা কমিশন পাবেন। ক্লিয়ার বিষয়টা? এখন যদি কেউ বলে আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, বলতে পারবো? কে কে পারবো? আপনি বলবেন একদম পিছে। লাইভের মাধ্যমে ইনকাম হবে বলতে? হ্যাঁ, ওয়েবসাইট তো অবশ্যই লাইভ থাকতে হবে। লাইভ ছাড়া কি আমরা র্যাঙ্কে যেতে পারবো? তো এখন আমি জানতে চাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি, কে কে বলতে পারবে? জি প্লিজ। অর্থাৎ আমি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিব আমার ওয়েবসাইটের থ্রুতে, তার বিনিময়ে সে ব্যক্তি আমাকে একটা কমিশন দেবে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, ক্লিয়ার সবাই? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ঠিক আছে, এখন আমরা তো প্রোডাক্ট সেল করবো। প্রোডাক্ট সেল করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে একটা নিশ খুঁজে বের করতে হবে। এখন নিশ কি, কে কে জানি? বলেন। টপিক, ওকে। আপনি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ক্যাটাগরি, ওকে। আর এদিকে কেউ হাত তুলেছিলেন মনে হচ্ছে, বলেন। প্রোডাক্টটা তো প্রোডাক্ট আমিও জানি, প্রোডাক্টটাই নিশ। ওকে, নিশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি বলতে পারেন। হ্যাঁ, নিশকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সবাই লিখে রাখেন। নিশকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ। কি বললাম? ব্রড নিশ এবং হচ্ছে মাইক্রো নিশ। লিখেন। সো নিশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে ব্রড নিশ, আরেকটা কি নিশ? মাইক্রো নিশ। এখন আমরা যেহেতু কাজ করবো অ্যামাজনের থ্রুতে, সো সেটা আমরা বের করবো কোথা থেকে? অ্যামাজন থেকে, তাই না? সবাই গুগলে গিয়ে লিখে সার্চ করবো অ্যামাজন বেস্ট সেলার্স। হ্যাঁ, কি লিখে সার্চ করবো? অ্যামাজন বেস্ট সেলার্স। ওকে, একদম প্রথমে চলে আসবে, অথবা আপনারা amazon.com এ গেলেও পাবেন। সো এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছি? এই প্রত্যেকটা কি বলা হয়? ব্রড নিশ। কি নিশ? ব্রড নিশ। সো আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে আমি বিশ্বাস করি, ধরেন আমি ধরে নিলাম আমরা এখানে সবাই ইন্ডাস্ট্রিতে একদম নতুন। হ্যাঁ, সো আমরা কি অ্যাজ এ বিগিনার হিসেবে প্রথমেই ব্রড নিশ নিয়ে কাজ করাটা আমাদের জন্য উচিত হবে? কেন উচিত হবে না? ব্রড নিশের যে জিনিসটা হবে, কম্পিটিশন অনেক বেশি হবে। সো আমরা কাজ করবো কোন নিশ নিয়ে? মাইক্রো নিশ নিয়ে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট প্রশ্ন, কেউ কি জানি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে কি রকম ইনকাম হতে পারে? মানে কারো কোনো আইডিয়া? আনলিমিটেড। আনলিমিটেড কি থাকে না, যে একটা অ্যাভারেজ ইনকাম এরকম হতে পারে? ভিজিটের থ্রুতে তো আপনি ইনকাম পাবেন না। হ্যাঁ, লাইক আমার ওয়েবসাইটে ধরেন 55,000 ট্রাফিক আসে প্রত্যেক মাসে। এখন আমি কি $55,000 ইনকাম করতে পারবো? পসিবল না। হ্যাঁ, এটা সেলের উপর ডিপেন্ড করে। তারপরেও একটা অ্যাভারেজ থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেসের মতো। হ্যাঁ, এখানে আপনি বিজনেসের যদি সময় দেন, লাইক হচ্ছে যে নারিকেল গাছ আছে না, নারিকেল গাছের মতো আপনি একটা নারিকেল গাছ একটু লালন পালন করতে হবে, বড় হওয়ার পরে কি হবে? 12 মাস ফল পাবো না এটা থেকে। সেম ভাবে অ্যাফিলিয়েট ওয়েবসাইট হবে আপনার একটা অ্যাসেট। হ্যাঁ, যদি আপনি এটাকে কোনো ওয়েতে র্যাঙ্কে নিয়ে যেতে পারেন, এটা থেকে ইনকাম সবসময় হতে থাকবে। এখানে এটার ইনকামটা হয় এরকম। আরমান মোহাম্মদকে কেউ চিনি?
কেউ চিনে না, বাংলাদেশের একজন টপ অ্যাফিলিয়েট মার্কেটার। সো উনি 1 বছর 7 মাস একটা ওয়েবসাইটে কাজ করেছেন। ওই ওয়েবসাইটটা সেল করেছেন হচ্ছে 68 লক্ষ টাকায় বাংলাদেশে, হ্যাঁ, $80,000। সো চিন্তা করেন আমি 1 বছর 7 মাস একটা ওয়েবসাইটে কাজ করার পরে, হ্যাঁ, আমরা প্রথম এজ এ বিগিনার হিসেবে এটা চিন্তা করাটা টাফ। বাট বিষয়টা হচ্ছে যে যদি 68 লক্ষ টাকা একটা সাইট সেল করা যায়, তাহলে এখন উনি কি করতে পারবেন? ওই 68 লক্ষ টাকার হাফ যদি উনি ইনভেস্ট করে ফেলে অন্য কোনো ওয়েবসাইট, এরকম আরো 2-3টা সাইট করতে পারবেন না উনি? পারবে তো, রাইট? সো অ্যাফিলিয়েট ইনকামটা এইরকমই হয়। এখন যে উনি 68 লক্ষ টাকা সেল করছে বিধায় কি আমিও পারবো? না, এটা খুব স্বাভাবিক না। আমিও পারবো যদি আমি ওই পর্যায়ে যেতে পারি। উনি এই বিষয়টা তো অনেক এক্সপার্ট, সো অথবা উনি পেরেছেন। সো এখন যে বিষয়টা, লাইক আমি যদি আমার কথা বলি, আমি বেসিক্যালি কাজ করি অ্যাফিলিয়েট নিয়ে, কাজ করি 3টা ওয়েবসাইট নিয়ে, 2টা অ্যাফিলিয়েট, একটা হচ্ছে অ্যাডসেন্স। সো আমাদের ইনকামটা কিরকম হয়, লাইক ধরেন সেটা যেরকম হয়, যেমন করোনাকালীন সিচুয়েশন, ওইখানে সবচাইতে বেশি লাভবান হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটাররা করোনাকালীন সিচুয়েশনে। বাট 1 মাস ছিল যেটা সবচাইতে মন্দা সময় গিয়েছিল, যখন একদম প্রথম করোনাকালীন সময়টা চলে আসে। কি জন্য বলেন তো? বলতেছি যে করোনাকালীন সময়ে অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রথম 1 মাস খুব খারাপ গিয়েছে, বাট তারপর থেকে ভালো যাচ্ছে। কেন? এক্স্যাক্টলি, সবচাইতে বেশি যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে শিপমেন্টের প্রবলেম। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা কিন্তু শিপ না হলে আবার রিটার্ন চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কমিশনটা পাচ্ছি না। বাট তারপরে যখন আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো, এখন কি আর মানুষ ওই শোরুমে গিয়ে প্রোডাক্ট পারচেজ করে না? সো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অ্যামাজন থেকে পারচেজ করছে। সো এটার কমিশনটা হিউজ অ্যামাউন্ট অফ একটা রেভিনিউ মাস শেষে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, সো আমি আমার সাইট লাইক আপনাদেরকে ক্লাসে দেখাবো, বাট বলবো না যে এটা আমার সাইট, কারণ সাইট দেখালে কিছু প্রবলেম হয়, এটা তো সবাই জানেন। অডিট করেছিলাম না আমরা সবাই? অডিটের একটা অন্যতম অংশ ছিল বাউন্স রেট, মনে আছে? ছিল ছিল ওকে, বাউন্স রেট কি কে কে জানে? মানে জানি না, ট্রলিং এক জিনিস, বাউন্স আর এক জিনিস। হ্যাঁ, ওকে, বাউন্স বিষয়টা হচ্ছে ধরে নিলাম এইটাই আমার ওয়েবসাইট। সো আপনি আমার ওয়েবসাইটে আসলেন, ধরেন আমি আমার ওয়েবসাইটটা বলে দিলাম যে এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, তো আমি জানি আপনারা সবাই বাসায় গিয়ে দেখতে যাবেন, তাই না, যে ওয়েবসাইটের ভিতরে কি আছে। তো আমার ওয়েবসাইটে তো হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট আছে। এবার আপনারা কি আমার কন্টেন্ট পড়বেন? বলেন তো, 4000 ওয়ার্ডের একটা কন্টেন্ট পড়বেন বসে বসে? পড়বেন না। আপনারা কি করবেন? আচ্ছা দেখি এই পেজে কি আছে, তারপরে দেখবেন এই পেজে কি হচ্ছে। সো আপনি কি হচ্ছেন, একটার পরে একটাতে বাউন্স হয়ে যাচ্ছে না, আমার পুরো কন্টেন্ট পড়ছে না। গুগল সবসময় প্রায়োরিটি দেয় হচ্ছে তার কাস্টমারকে, অর্থাৎ অডিয়েন্সকে, ভিজিটরসকে। সো গুগল যখন দেখবে যে একজন ব্যক্তি এখানে আসার পরে এটা না পড়ে অন্য আরেকটা কন্টেন্টে চলে গেল, দেন এটা না পড়ে আরেকটাতে চলে গেল, তখন গুগল বুঝবে যে সেই ব্যক্তি যেই জিনিসটা চাচ্ছিল তার কন্টেন্টের ভিতরে এটা নেই। সো গুগল কি আমাকে র্যাঙ্কিং এ রাখবে না পিছনে ফেলে দিবে? অবশ্যই, যেহেতু আমি আমার কন্টেন্ট দিয়ে আমার অডিয়েন্সের ডিমান্ড ফুলফিল করতে পারছি না, সো গুগল কি করবে, আমাকে র্যাঙ্ক থেকে নামিয়ে দেবে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি বেসিক্যালি কাজ করি কিচেন নিশ নিয়ে। হ্যাঁ, সো ধরেন আমি এখানে থালা বাসন বিক্রি করি, ব্লেন্ডার, কফি মেশিন, এই জিনিসগুলো বিক্রি করি। এখন বিষয়টা হচ্ছে আমি জানি আপনারা কেউ কি আমার থেকে ব্লেন্ডার কিনবেন? কিনবেন না? কিনবেন না? পছন্দ হলেও আপনি কিনবেন না, আমি ভালো করে জানি। এখন যে বিষয়টা হচ্ছে যে আমার এই জিনিসটা দেখবেন আপনি, হ্যাঁ, দেখার পরে কি করলেন, একটু ক্লিক করে চলে আসলেন। এখন অ্যামাজন যখন দেখবে কি ব্যাপার, একসাথে 20 জন আসছে একটা ওয়েবসাইটে, তারা এখানে আসার পরে আমার ওয়েবসাইটে যদি 20 জন আসে, আমার 2 থেকে 3টা প্রোডাক্ট সেল হয়। সো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা 20 জন আসলেন, শুধু প্রোডাক্ট গুলো দেখলেন, ক্লিক করে আবার কই চলে গেলেন, ঠিক না, বাউন্সে চলে গেলেন। সরি, এসি কি চলছে? না না, এসি চলো, এখানে আমার খুব সাফোকেশন হয়, বিশেষ করে এই রুমে। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে আপনারা 20 জন যাবেন, আবার যাবেন কোত্থেকে, কোন আইপি দিয়ে? বাংলাদেশি আইপি দিয়ে, তাই না? সো দেখবে এমনিতেই তো আমার টার্গেটেড অডিয়েন্স কিন্তু বাংলাদেশি না। সো একসাথে 20 জন বাংলাদেশি আসছে, তারা ডিরেক্টলি আমার ওয়েবসাইটের নাম লিখে চলে আসছে, ইভেন আসার পরে একটা প্রোডাক্টও পারচেজ করলো না। সো অ্যামাজনের আমার ওয়েবসাইটের প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। সো আমি কি চাইবো? আপনি চাইবেন আপনার ওয়েবসাইটে কেউ এইভাবে গিয়ে চলে আসুক? ওকে, ঠিক আছে, যদি পারচেজ করে তাহলে আমি বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাউন্স রেট ইন্ডিয়াতে আছে, হ্যাঁ, বাংলাদেশে অ্যামাজন এখন ওখানে।
বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে হচ্ছে ইভালিকে নিয়ে। ওকে, সো এগুলা কি নিশ? এগুলো হচ্ছে ব্রড নিশ। সো আমরা কাজ করব হচ্ছে কি নিশ নিয়ে? মাইক্রো নিশ নিয়ে। সো এইখান থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে মাইক্রো নিশ কোথায় আছে, অর্থাৎ কোন মাইক্রো নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো। সো একটা নিশ সিলেক্ট করার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ওই নিশের প্রপার এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, তাই না? সো আপনাকে জানতে হবে একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়। এর আগে তো আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, রাইট? সো ওইখানে কি আমরা লো কম্পিটিটিভ বের করেছি না হাই কম্পিটিটিভ? না, আপনারা কোনো কম্পিটিশনই দেখেন নাই। আপনারা কি কম্পিটিশন দেখেছেন? কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি চেক করেছেন? না। সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা লাগে না। তার কারণ হচ্ছে ওই সময়ও কিন্তু আপনারা স্পেসিফিক কিছু কান্ট্রি বা লোকেশন বেসড কাজ করেছেন, তাই না? যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বাংলাদেশে কেউ কি ধরেন আপনারা কি নিয়ে কাজ করেছেন? ফ্লোরিস্ট ছিল, অনলাইন ফ্লোরিস্ট। আর বাংলাদেশে কেউ কি ওয়েবসাইট থেকে ফুল কিনবে? শাহবাগে ফুল অ্যাভেলেবেল না? ওকে, দেন হচ্ছে আর কি ছিল? লয়ার সার্ভিস। বাংলাদেশে কি লয়ার হায়ার করবে ওয়েবসাইট থেকে? বড় ক্রিমিনালদের ওয়েবসাইট আছে যারা লয়ার হিসেবে কাজ করতেছে, তাই না? সো এখন যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা কখনোই পসিবল না যে আপনি এইরকম সার্ভিস প্রোভাইড করবেন, রাইট? সো আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এইখানে আমাদের ওইখানে কিছু জিনিস প্রয়োজন ছিল না যেটা আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন। সো আমাদেরকে একটা নিশ সিলেক্ট করার আগে কি বের করতে হবে? লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন এখানে তো অনেক ধরনের নিশ আছে, তাই না? সবগুলো নিশই কি আমাদের জন্য সহজ হবে? না। এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন নিশটা আমার জন্য সহজ। আমি কিছু নিশের নাম বলে দিচ্ছি, যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং ডে বাই ডে টাফ হচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ রেভিনিউ পাওয়া যায়, সো সবাই ডে বাই ডে এটার প্রতি বেশি ঝুঁকছে। সো তারপরেও কিছু নিশ আছে যে নিশগুলো আমাদের জন্য মোটামুটি অপেক্ষাকৃত এই মুহূর্তে সহজ হবে। আপনারা একটু লিখে রাখেন, হ্যাঁ? একদম নিচে থেকে যদি আমি বলি, প্রথমে হচ্ছে স্পোর্টস এন্ড আউটডোর্স। দেন হচ্ছে পেট সাপ্লাইস। পেটের ভিতরে কেট আছে, ডগ আছে, বার্ডস আছে, যে বিভিন্ন ধরনের ইয়ে আছে। পেট সাপ্লাইস। আমি কিন্তু ব্রড নিশের নাম বলছি, হ্যাঁ? আপনারা এগুলোর ভিতর থেকে কি বের করবেন? মাইক্রো নিশ খুঁজে বের করবেন। আমি একটা ওয়ে দেখিয়ে দিব। পেট সাপ্লাইস লিখেছি সবাই? দেন হচ্ছে অফিস প্রোডাক্টস। অফিস প্রোডাক্টের ভিতরে একটা সুন্দর মাইক্রো নিশ হচ্ছে প্রিন্টার, হ্যাঁ? লিখে রাখতে পারেন চাইলে। দেন হচ্ছে কিচেন এন্ড ডাইনিং। কিচেন এন্ড ডাইনিং, হ্যাঁ, এটা। তাহলে হচ্ছে হোম এন্ড কিচেন। দেন হচ্ছে বেবি। খুব ইফেক্টিভ এবং ডিমান্ডেবল একটা নিশ হচ্ছে বেবি নিশ। লিখেছি সবাই? এবং আরেকটা নিশ আছে, সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সেস। অ্যাপ্লায়েন্সেস, হ্যাঁ? লিখেছেন সবাই? সো এগুলো হচ্ছে আমাদের ব্রড নিশ। আমাদের খুঁজে বের করতে হবে এগুলোর ভিতর থেকে কি নিশ? মাইক্রো নিশ। এগুলাই সবগুলোর ভিতরে তো মাইক্রো নিশ আছে। মাইক্রো নিশ ছাড়া তো কোনো ব্রড নিশ হয় না। প্রত্যেকটার ভিতরে মাইক্রো নিশ আছে। আমি যেগুলো বললাম সেগুলো অপেক্ষাকৃত লো কম্পিটিটিভ আছে, অর্থাৎ এই জিনিসগুলোতে কম্পিটিশন একটু কম আছে, হ্যাঁ? লাইক আপনি যদি এখানে দেখেন সেলফোন আছে। সেলফোন নিয়ে কি আপনি এখন চাইলে র্যাঙ্কে যেতে পারবেন? সেলফোন নিয়ে সার্চ করে দেখবেন ই কমার্স ওয়েবসাইট চলে আসছে সব, তাই না? জায়ান্ট জায়ান্ট সাইট। তো তাদের সাথে আমরা কম্পিটিশন করে পারবো না। আমরা কাজ করবো যেখানে ব্লগ ওয়েবসাইট গুলো আসবে, ঠিক আছে?
ওকে, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয়, তাই না? অনেকেরই কিন্তু এরকম একটা আইডিয়া থাকে। না, যদি আপনার টুকটাক লেখালেখির অভ্যাস থাকে তাহলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা লাগবে না। কারণ একটা ওয়েবসাইটের মূল জিনিস কি, কে বলতে পারে? এক্স্যাক্টলি, বলা যায় কি কন্টেন্ট ইজ দ্য কিং। অর্থাৎ একটা ওয়েবসাইটের কিং হচ্ছে কি কন্টেন্ট, সেটা অ্যাফিলিয়েট হোক, সার্ভিস হোক, কিংবা অ্যাডসেন্স ওয়েবসাইট হোক। সো আপনি যদি কন্টেন্ট নিজেরটা নিজে লিখতে পারেন, আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাস আছে, সো যদি নিজেরটা নিজে লিখতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন কি হবে? প্রয়োজন হবে না। আর যদি নিজে না লিখতে পারেন, ধরেন আপনি আমরা শেখানোর পরেও একবারই লিখতে পারছেন না, তখন আপনার অবশ্যই তো ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে, তাই না? সো কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে। রাইটার হায়ার করলে অবশ্যই ওনাকে পেমেন্ট করতে হবে। সো আমরা অবশ্যই এখন মাথায় রাখবো, আমরা এই মুহূর্তে পেইড কোনো কিছুতেই যাব না। আমরা যা শিখবো সব হচ্ছে ম্যানুয়ালি নিজেরা করবো। হ্যাঁ, একটা সময় আসবে, লাইক আমি যদি আমার কথা বলি, আমার ওয়েবসাইটে প্রথম 1 বছর 3 মাসের মতো কোনো ধরনের কন্টেন্ট আমি বাইরে থেকে লিখে নিই, সবটাই নিজে লিখেছি। তারপরে যখন আমি জবে ঢুকলাম, দেন হচ্ছে আমি হয়তো খুব বেশি একটা টাইম পাওয়া যাচ্ছে না, তখন আমি রাইটার হায়ার করে, আমার একটা রাইটার আছে ফিলিপাইনের, সো ওই রাইটারকে দিয়ে হচ্ছে আমি রেগুলার বেসিসে এখন কন্টেন্ট লিখাই। সো এখন কন্টেন্ট যে লিখাই, এই কন্টেন্টের টাকাটাকে আমি আমার পকেট থেকে দেই? পকেট থেকে দেই না? না, পকেট থেকে দেই না, কার্ড থেকে দেই। এখন কার্ডের টাকাটা আসে কোত্থেকে? অ্যামাজন থেকে। সো ওই জিনিসটা হচ্ছে আমি সাইট থেকে যা ইনকাম করছি তার 50% আমি সাইটের ভিতরে আবার ইনভেস্ট করে ফেলছি, যেহেতু আমি লিখাতে সময় দিতে পারছি না। সো আমরা যেহেতু এখানে সবাই নতুন, আমরা চাইবো কি এই মুহূর্তে কোনো ধরনের ইনভেস্টমেন্টে না যেতে। আমরা যা করবো সব নিজেরাই করবো। ক্লিয়ার সবাই? ওকে, সো যদি এরকম কোনো বিষয় থাকে যে হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমার কাজ করতে ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগার কোনো বিষয় থাকতে পারে না, যেমন ধরেন আমার বুক, হ্যাঁ বুক নিশটা আমার খুব পছন্দের একটা নিশ, সো লিটারেচারের বিষয় আছে এখানে, সো আমি বুক নিশ নিয়ে কাজ করতে এমনিতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো। সো আপনার যদি কোনো নিশ থাকে, লাইক অনেকে থাকে কিচেনের আইটেম নিয়ে কাজ করতে হয়তো বা ভালো লাগে, সো তারা চাইলে কিচেন নিশ নিয়ে কাজ করতে পারবে। যাদের হচ্ছে পেট ভালো লাগে, হ্যাঁ ডগ, দেন হচ্ছে কেট, বার্ডস, এগুলো ভালো লাগে, তারা চাইলে কোন নিশ নিয়ে কাজ করতে পারবে? পেট সাপ্লাইজ, রাইট? সো আমার ধরেন এই মুহূর্তে আমি হচ্ছে স্পোর্টস এর প্রতি আমার একটা ভালো ডেডিকেশন আছে, সো আমি স্পোর্টস এ গেলাম। আমরা হচ্ছে এখন র্যান্ডমলি একটা নিশ চুজ করছি, হ্যাঁ ওকে। এখানে আসার পরে এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। আমাদের মেইন নিশ কি বা মাদার নিশ কোনটা? স্পোর্টস এন্ড আউটডোরস। আর এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে এগুলো কি নিশ? মাইক্রো নিশ, এক একটা মাইক্রো নিশ। সো এখানে ক্লাইম্বিং আছে, সাইক্লিং আছে, স্কেটবোর্ড আছে, ওয়াটার স্পোর্টস আছে, উইন্টার স্পোর্টস আছে। সো আমরা যে কোনো একটা মাইক্রো নিশ নিয়ে আপাতত কাজ করব, ঠিক আছে? প্রত্যেকটা ব্রড নিশে যাওয়ার পরেই আপনারা এরকম কিছু নিশ পাবেন। ধর আমি যদি বেবি নিশের ভিতরে যাই, এই যে দেখেন বেবি হচ্ছে আমার কোন নিশ? ব্রড নিশ। এই প্রত্যেকটা কি নিশ তাহলে? মাইক্রো নিশ। এটা বেবি স্ট্রলার হতে পারে, বেবি সেফটি হতে পারে, বেবি কেয়ার হতে পারে, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম এখান থেকে হচ্ছে আমাদের মাইক্রো নিশ হচ্ছে স্কেটবোর্ড। হ্যাঁ, আমি আপাতত র্যান্ডমলি একটা সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরি থাকবে, সেগুলো হচ্ছে মাইক্রো নিশ। সো আমার মাইক্রো নিশ কোনটা? স্কেটবোর্ড, রাইট? সো এখন আমাকে কি করতে হবে বলেন তো? আমি একটা নিশ কখন যেন ফাইনাল করতে পারবো? যখন এটা লো কম্পিটিটর। লো কম্পিটিটর কি হবে? এটা আমি আমরা কিভাবে বুঝবো যে এটা কম্পিটিশন কম? এটার আমি বলেছিলাম একটা নিশ আমরা তখনই ফাইনাল করতে পারবো যখন ওই নিশে অপেক্ষাকৃত লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। দিন শেষে কোনো নিশ কি র্যাঙ্কে যায় নাকি কিওয়ার্ড র্যাঙ্কে যায়? কিওয়ার্ড র্যাঙ্কে যায়। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার বেসিসে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, হ্যাঁ ওকে। সো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েব সফটওয়্যার ইউজ করবো, হ্যাঁ। আমাদের ডিজিটাল মার্কেটিং এ কিন্তু সবসময় আপডেটেড থাকতে হবে। আর প্রথমে একটা কথা বলেছিলাম না, ভিডিও ডিপেন্ডেন্সি। এটা বলার কারণ হচ্ছে যে ধরেন আমি আজকে যে ভিডিওটা করছি এখানে, এই সেম জিনিসটা 6 মাস পরে এইরকম থাকবে না, অনেকটাই চেঞ্জ চলে আসবে, ঠিক না? সো যারা ভিডিও ডিপেন্ডেন্ট থাকবেন যে ভিডিও তো আছেই, ঠিক না, পরে দেখে নেব,
একটা প্রবলেম হচ্ছে যে 10টা ভিডিও যখন আপনি দেখবেন না, 10টা ভিডিও মাথার উপর একটা পাহাড়ের মতো হবে, 10টা ভিডিও কখনোই একসাথে দেখা পসিবল না, এটা একটা প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি রেগুলার বেসিসে প্র্যাকটিসে না থাকেন, তাহলে গিয়ে দেখবেন দিন শেষে আমরা এখন যা দেখাচ্ছি, লাইক ফেসবুকের কথা যদি বলি, আজ থেকে 6 মাস আগে ফেসবুকের যে ইন্টারফেস ছিল এখন কি সেম? অনেক চেঞ্জেস চলে আসছে না? ফেসবুকে আরো নতুন নতুন কিছু ফিচার আসছে, বলেন তো কি কি আসছে? ফেসবুকের ফিচার গুলো, নতুন যে ফিচার গুলো এড হয়েছে, ফার্স্ট ওয়ান ইজ সব বাটন। ফেসবুকে কি এড হয়েছে? সব বাটন। ফেসবুক চাচ্ছে আপনি ফেসবুকের বাইরে আর না যান, ওদের এখান থেকে বিজনেস করতে পারবেন, আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ক্যাটালগ আকারে সাজাতে পারবেন। দেখে নেই কেউ, তাই না? ফেস দেখিয়ে বুঝে, হ্যাঁ মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের ভিতরেও প্রোডাক্ট, যদিও সব পুরাতন প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ, সো অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, অনেক কিছু বাদ হয়েছে। সো সেম ভাবে আমরা আজকে যা শিখছি, আর এসইও ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ বেসিসে আপডেট হয়। সো আজকে যা শিখছেন 3 মাস 6 মাস পরে কিন্তু কিছুটা চেঞ্জ আসবেই। সো যদি কন্টিনিউ বেসিসে প্র্যাকটিস না করেন, দেখবেন যে অনেক কিছুই গোলমাল লেগে যাবে। হ্যাঁ, ওকে। সো যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা কাজ করবো হচ্ছে ওয়েব সফটওয়্যার দিয়ে। কি দিয়ে? আমাদের কি পার্মানেন্ট কোনো সফটওয়্যার আছে? লাইক গ্রাফিক্স ডিজাইনারদের যেরকম থাকে ফটোশপ, ইলাস্ট্রেটর, আমাদের কি এরকম আছে? আমাদের কিন্তু এরকম নয়, আমাদের সব হচ্ছে ওয়েব সফটওয়্যার, ওয়েবসাইটের ভিতর থেকে কাজ করতে হবে। হ্যাঁ, সো প্রথমে আমাদেরকে কি করতে হবে? কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, তাই না? এখন কিওয়ার্ড বের করার জন্য আমরা কোন টুলস ইউজ করবো? আমাদের দেখানো আছে keyword.io। keyword.io না, এটা হচ্ছে এলএসএ কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য। হ্যাঁ, এটা একটু পরে আসবে। ওভার সাজেস্ট দিয়ে কি আপনি একসাথে অনেক কিওয়ার্ড পাবেন? না, 3 বেশি একটা করতে দেন না। করতে দেন। আচ্ছা, সো আমরা যেটা দেখেছিলাম সেটার নাম কি? গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার, তাই না? ওকে, অ্যাডওয়ার্ডস এ অ্যাকাউন্ট নাই এরকম কে কে আছেন? সবার আছে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ কি কেউ জানি? সবটা জানি না, আমরা শুধু keyword দেখতেছি। ওকে, ঠিক আছে। স্যার যখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের ক্লাস দিয়েছিলেন একদম ফার্স্ট ক্লাসে, কিছু ওয়েবসাইট দেখেছিলেন না, যে যেগুলোর পাশে বাম পাশে অ্যাড লেখা আছে, দেখেছেন? যেগুলো স্যার হয়তো বলেছিল পেইড, তাই না? তারা গুগলকে পে করে রেখে আছে, রাইট? সো ওই পেটা করে কিভাবে তারা? এই গুগল অ্যাডওয়ার্ডস এর থ্রুতে। হ্যাঁ, এটাকে বলা হয় পিপিসি বা পে পার ক্লিক। তো এরকম তো অনেক টুলস আছে কিওয়ার্ডের জন্য। কিওয়ার্ডের জন্য এরকম অনেক টুলস আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ঘাবড়ানো যাবে না অনেক টুলস দেখে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা কি এখন পর্যন্ত কোনো কিওয়ার্ড বের করেছি? বলেন তো, আমরা শুধু আমরা জানি কি আমাদের নিশটা কি, তাই না? আমাদের মাইক্রো নিশটা কি? স্কুটার। গুড। আচ্ছা, তারপরে skateboard। স্কেটবোর্ড। উনি বলতেছে স্কেটবোর্ড, আপনি বলছেন স্কুটার। কোনটা? স্কুটার ছিল না, স্কেটবোর্ড ছিল। উপরে Okay, ঠিক আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি করলাম? স্কেটবোর্ড হচ্ছে আমাদের মাইক্রোডিশ। সো আমরা আর কোনো কিছুই জানি না। আমরা এখানে আসার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস এ ক্লিক করব। প্রথমেই লোকেশনটা চেঞ্জ করে নিচ্ছি। সো আমরা এখানে কি লিখবো বলেন তো? কিওয়ার্ড। কিওয়ার্ড তো আমরা বেরই করি নাই। সো আমরা কি দিব এখানে? মাইক্রোনিশটা দিব। হ্যাঁ, স্কেটবোর্ড। আর কোনো কিছু জানি না কিন্তু আমরা। কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে কে? অ্যাডওয়ার্ডস নিজেই। সো আমাদেরকে অনেক কিওয়ার্ড চলে আসছে না? সো বাট সবগুলো কিওয়ার্ড কি আমাদের প্রয়োজন আছে? এখানে আবার কিওয়ার্ডকে 3টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে মিড টেল, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা চেষ্টা করবো সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। সো সেক্ষেত্রে এই জাস্ট স্কেট এটা লিখে সার্চ করে আমি কি রেখে দিতে পারবো? আমার জন্য খুব টাফ হবে। সো আমরা কি করবো? এখান থেকে ফিল্টার করব। কি করব? অ্যাড ফিল্টারে ক্লিক করব। হ্যাঁ, সো আমরা কি কিওয়ার্ড রিসার্চ করছি না, কিওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, সো এর আগে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলেন কিছু টার্মস ছিল না, যে অনলাইন, নিয়ার মি, এই টাইপের কিছু টার্মস ছিল। সো অ্যাফিলিয়েট কিওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের কিওয়ার্ডেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আমাদের এখানে মেইন জিনিস কি? প্রোডাক্ট সেল করা, তাই না? একজন মানুষ কোনো কিছু পারচেজ করার জন্য বা কোনো প্রোডাক্ট কেনার জন্য কি কি লিখে সার্চ করতে পারে সেই জিনিসটা। সো আপনি একটা ভালো স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, আপনি কিভাবে লিখে সার্চ করবেন? বেস্ট স্মার্ট ওয়াচ, বেস্ট স্মার্ট ওয়াচ রিভিউ, রাইট? বেস্ট স্মার্ট ওয়াচ 2021। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কথাগুলো ইউজ করি। রিভিউ, টপ, বেস্ট, এই কথাগুলো যদি থাকে ধরে নিতে হবে এখানে বাইং ইন্টেনশন আছে। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক। ক্লিয়ার? সো আমাদের ক্ষেত্রে আর কি হবে না ওইখানে, যে নিয়ার মি এই কথাটা আসবে না।
এটা কারা ইউজ করে বলেন তো? যারা লোকাল সার্ভিস দেয়, তাই না? লোকাল সার্ভিস দেয় তারা। সো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করবো ইন্টারন্যাশনালি, সো আমাদের কিবোর্ডের ক্যারেক্টারিস্টিক গুলো হবে এইরকম। মানে ওয়ার্ড ফাইলটা দিয়ে দেওয়া হবে। লাগবে এটা? হ্যাঁ লাগবে। তাহলে আমি দিয়ে দিব, এটা আপনাদের জন্যই তৈরি করা। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে কি দিব? জাস্ট বেস্ট। আমরা চাচ্ছি বেস্ট রিলেটেড সকল কিবোর্ড আমার সামনে চলে আসবে। হ্যাঁ, তো দেখেন তো অনেক কিবোর্ড চলে আসছে না? সো আমরা কি করবো, এখান থেকে এই কিবোর্ডটাকে জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। ওকে, সো কিবোর্ড ডাউনলোড হয়ে গিয়েছে। কারেন্সি কি আমাদের প্রয়োজন আছে? ওকে, সো আমরা এটা রিমুভ করে দিচ্ছি। এভারেজ মান্থলি সার্চ ভলিউম। সার্চ ভলিউম কি আমরা সবাই তো জানি, বলেন সার্চ ভলিউম কি? মানে এটা মান্থলি, মানে কতবার সার্চ করতে সার্চ করতে। ওকে, কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড, কোন একটা স্পেসিফিক লোকেশন থেকে মান্থলি কতজন মানুষ সার্চ করছে। সো এভারেজটা দেখি কি আমাদের লাভ হবে? এভারেজ না, আমরা দেখবো এক্স্যাক্টলি কতজন সার্চ করছে। সো আমরা এখান থেকে আর কোনো কিছু রাখবো না, আমরা বাকি সবগুলোকে এখান থেকে কি করে দিব? ডিলিট করে দিব। হ্যাঁ, আমরা শুধু কি রাখলাম? আমাদের কিওয়ার্ড, আর কিছুই রাখবো না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এবার আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। একদম প্রথমে হচ্ছে কি সার্চ ভলিউম। এর আগে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন, সার্চ ভলিউমকে দেখেছিলেন? মানে সার্চ ভলিউমের কোনো রেঞ্জ ছিল যে এত থেকে এত সার্চ ভলিউম হলে বেটার? আচ্ছা, ধরেন কোন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 0, ওইটা নিয়ে কাজ করলে কি আমার লাভ হবে না লস হবে? লাভ হবে। কেন লাভ হবে? এটা কিন্তু তাই এটা র্যাঙ্কে আনলে লাভটা কি হবে আমাকে একটু বলেন। যে জিনিসটা লিখে কেউ কোনোদিন সার্চই করে নাই, সার্চ করবেও না, সেটা নিলে আমি র্যাঙ্কে নিয়ে আসতে পারলাম, লাভ কি? জিরো হলো তো এক্সাক্ট জিরো না, এটা হলো ওই যে পেইড গুলোতে সে সার্চ করে নাই দেখে জিরো। তাই এটা কি অ্যাডওয়ার্ডস এর কথা বলছেন, তাই তো? অ্যাডওয়ার্ডস এর জন্য আমি অ্যাডওয়ার্ডস দিয়ে দেখবো না, আমি যারা এক্সাক্ট সার্চ ভলিউম দেখাই ওই টুলস দিয়েই তো দেখবো আমরা। সো ওইটার সার্চ ভলিউম 0 মানে 0, ঠিক আছে? So, তাহলে কোনো লাভ হবে না। লাভ হবে না। আচ্ছা, একটা কিবোর্ডের সার্চ ভলিউম 50,000, ওইটা নিয়ে কাজ করলে লাভ হবে? এটা কম্পিটিটর বেশি। লাভ হবে, বাট আমরা কি চাইলেই কম্পিটিশন করে পারবো? প্রথমে জায়ান্ট ওয়েবসাইটের সাথে কম্পিটিশন করতে তো পারা যাবে না। সো সবাই লিখে রাখেন, এজ এ বিগিনার হিসেবে আমরা কাজ করব সার্চ ভলিউম 100 থেকে 1500, এর বেশি যাব না। কত? 100 থেকে সার্চ ভলিউম মিনিমাম 100, ম্যাক্সিমাম 1500, এর বেশি সার্চ ভলিউম নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করব না। হ্যাঁ, জি। ওকে, সো আমি এখন যে কাজটা করবো, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আপাতত নিয়ে নিচ্ছি। ধরেন আমি এই কিওয়ার্ডটাই নিলাম। এই কিওয়ার্ডটা নিয়ে আমি হচ্ছে গুগল ইউএসএ তে চলে যাব। হ্যাঁ, কোথায় যাব? গুগল ইউএসএ তে। ওকে, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এই কিওয়ার্ডটাকে এখন রিসার্চ করব। হ্যাঁ, সো আমরা এন্টার দিব। এর আগে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন, যদি বলা হয় যে আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, আপনাদের কতক্ষণ সময় লাগবে? লাইক এর আগে আমরা যে টার্মসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, শুভ স্যার আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছিলেন, তাই না? স্যার যে ওয়েতে দেখিয়েছিলেন সেভাবে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি, সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগার কথা? 50টা কিওয়ার্ড। ম্যানুয়ালি দেখাইছিল তো। হ্যাঁ, ম্যানুয়ালির কথাই বলছি। ম্যানুয়ালি করলে তাও তো সময় লাগবে আধা ঘন্টা। আধা ঘন্টা, তাই তো? এটা কি অনেক সময় বলছেন? মানে যতটা 5 মিনিটে তো করা যায়। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম গুগল ইউএসএ তে গিয়ে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে সার্চ ভলিউম দেখা। সার্চ ভলিউম দেখার জন্য যদি আপনারা ফ্রিতে সার্চ ভলিউম দেখতে চান, দুইটা টুলস হচ্ছে বেস্ট। একটা হচ্ছে অলরেডি আপনারা হয়তো পরিচিত কিওয়ার্ড সার্ফার। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এর অল্টারনেটিভ। কিওয়ার্ড সার্ফারের সাথে পরিচিত না আমরা সবাই? আচ্ছা, সবাই লিখে রাখেন তাহলে। কিওয়ার্ড সার্ফার, এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন। হ্যাঁ, সো কিওয়ার্ড সার্ভার লিখে সার্চ করার পরে একদম প্রথমেই চলে আসবে। সো আমরা কি এক্সটেনশনটা এখান থেকে অ্যাক্টোক্রোম দিয়ে অ্যাড করতে পারবো সবাই? হ্যাঁ, পারবো। ওকে, সো আমি ধরে নিলাম আমার এখানে এটা অ্যাড করাই আছে। সো আমরা এটাকে অ্যাড করে নিলাম। ওকে, এটা হচ্ছে একটা, এটা খুব ডেটা একদম মোটামুটি অ্যাকিউরেট, যদিও কোনো টুলস এক্সাক্ট ডেটা দিতে পারে না, তারপরে এদের ডেটাটা মোটামুটি অ্যাকিউরেট। দেন হচ্ছে আরেকটা আছে, সেটার নাম হচ্ছে WMS এভরিওয়্যার। হ্যাঁ,
জি দুইটাই এক্সটেনশন, সো আপনারা দুইটাই ইউজ করতে পারবেন, বাট একটা ইউজ করে লাইক সার্ভার ইউজ করলে এটা ইউজ করার প্রয়োজন নেই, হ্যাঁ যে কোনো একটা দিয়ে দেখলেই হবে। WMS এভরিওয়্যার দেখতে পাচ্ছি সবাই, সেম ভাবে এটাকেও আমরা অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড করে দিব, পারবো না সবাই? জি। ওকে ঠিক আছে। সো এটা অ্যাড করার পরে আপনি যখন এখানে লিখে সার্চ করবেন, ধরুন আমাদের এখানে এখন সার্ভার অ্যাড করা আছে তাই না, এই যে আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি। সো আমরা যখন এটা অ্যাড করে দিলাম, আমাদের এখানে একটা সার্চ ভলিউমের অপশন দেখাচ্ছে তাই না, কত দেখাচ্ছে? 1600। সো এটাকে আমাদের রেঞ্জের ভিতরে আছে নাকি রেঞ্জের বাইরে? বাইরে। সো সেই ক্ষেত্রে যদি সার্চ ভলিউম মোটামুটি লাইক ধরেন 1500 আমরা বলেছি, 1600 1700 হয় নিতে পারবেন, প্রবলেম নেই, বাট 2000 এর বেশি যেন না যায়। হ্যাঁ 1500 হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের জন্য, এই মুহূর্তে স্ট্যান্ডার্ড কত? 100 থেকে 1500, বাট এর বেশি আমরা যাওয়ার চেষ্টা করবো না। সো আমি ধরে নিলাম এটা সার্চ ভলিউম 1500। হ্যাঁ সার্চ ভলিউম সবাই দেখতে পারবো? ওকে ঠিক আছে। দেন দেখতে হবে সার্চ ট্রেন্ড। আমি একটা জিনিস নিয়ে কাজ করবো, একটা প্রোডাক্ট সেল করব, আমাকে জানতে হবে না ওই প্রোডাক্টটা কি রেগুলার বেসিসে চলে নাকি স্পেসিফিক কোনো সিজনে চলে, অবশ্যই তো জানতে হবে তাই না। আপনি এমন একটা প্রোডাক্ট লাইক ধরেন আপনি এয়ার কন্ডিশনার নিলেন, এয়ার কন্ডিশনার সবসময় শীতকালে বেশি চলে তাই না, শীতকালে বেশি চলে। ওকে সো এয়ার কন্ডিশনার গরমকালে বেশি চলে। এখন আপনি এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করলে শীতকালে কি আপনার এটা বেশি সেল হবে না কম সেল হবে? সেলই হবে না বলতে গেলে তাই না। সো এটা কি, এই ট্রেন্ডকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিজনাল ট্রেন্ড আর একটা হচ্ছে এভারগ্রিন ট্রেন্ড। হ্যাঁ সিজনাল কোনটা, যেটা স্পেসিফিক একটা সিজনে ভালো থাকে, একটা স্পেসিফিক সিজনে আবার একদম মন্দা চলে আসে। এইটা দেখার জন্য আমরা একটা গুগলের টুলস ইউজ করবো, এটার নাম কি? গুগল ট্রেন্ডস। নাম কি? গুগল ট্রেন্ডস। ওকে গুগল ট্রেন্ডস লিখে এখানে আমরা সবাই চলে আসবো, আসার পরে ধরেন আমি প্রথমে লিখলাম এয়ার কন্ডিশনার। হ্যাঁ ওকে সো আমি যদি দেখি এটার পাস্ট 5 ইয়ার্স এর ডাটাটা, এটা কার সমস্যা, আমার পিসি নাকি নেটওয়ার্কের প্রবলেম? ওকে মেবি এটার নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে। সো এখানে যখন আপনি পাস্ট 5 ইয়ার্স দিয়ে দিবেন, দেখবেন যে এয়ার কন্ডিশনার লিখে সার্চ করলাম তো এটা ডেটাটা থাকবে হচ্ছে এরকম। হ্যাঁ এরকম ভাবে থাকবে। সো এটা দেখেই কি আমরা বুঝতে পারবো এটা সিজনাল নাকি এভারগ্রিন। যদি ডেটাটা থাকে এরকম যে একটা সময় ডাউন একটা সময় হচ্ছে উপরে উঠে যাচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি তাই না। সো এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি সিজনাল নিশ নাকি এভারগ্রিন নিশ? এটা সিজনাল। সিজনাল নিশ, স্পেসিফিক একটা সিজন। আমাদের নিশটা কি ছিল জানো? স্কেটবোর্ড। স্ক্যাটবোর্ড। সো আমরা লিখে সার্চ করি স্ক্যাটবোর্ড। আচ্ছা এবার বলেন যে আমরা কি সিজনাল নিশ নিয়ে কাজ করব নাকি এভারগ্রিন নিয়ে কাজ করব? কেন এভারগ্রিন নিয়ে কেন কাজ করব? সবসময় চললে কি হবে? সেলটা বাড়লে কি হবে? কমিশন পাইলে কি হবে? ঠিক আছে, দিন শেষে টাকা বড় কথা তাই না। টাইম সমস্যা নেই, এটা টাইমের জন্য না, এটা হয়তো ইন্টারনেট ইস্যুস কারণে হতে পারে অথবা তাদের সার্ভারে কোনো প্রবলেম থাকতে পারে। ওকে ঠিক আছে, এটার এভারেজ রেঞ্জটা থাকবে হচ্ছে মোটামুটি একই স্টেজে যায় সব সময়। হ্যাঁ সো আপনারা বাসায় গিয়ে আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের ট্রেন্ডকে আমরা দেখতে পারবো না, 5 বছর দিয়ে দেখলে হলে আপনি বুঝতে পারবেন প্রবাবলি যে এটা ডেটাটা কি অনেক বেশি আপ ডাউন হচ্ছে কিনা। হ্যাঁ ওকে ঠিক আছে, এটা আসতেছে না এখন। সো আমরা গুগল ট্রেন্ড দেখতে পারবো সবাই তাই না।
ওকে, এবার আমাকে জানতে হবে না যদি আমি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে যেতে চাই আমার জন্য এটা কি টাফ হবে নাকি ইজি হবে র্যাঙ্কে যাওয়া, রাইট? সো এখন আপনি এমন একটা কিওয়ার্ড পিক করলেন যে কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 90+, আপনি কি ওইটা নিয়ে খুব সহজে র্যাঙ্কে যেতে পারবেন? পসিবল না। এজ এ বিগিনার হিসেবে তো আরো আগে পসিবল না। সো সেজন্য আমাকে অবশ্যই জানতে হবে আমার কিওয়ার্ডের ডিফিকাল্টি কি বা কম্পিটিশন কতটুকু, আমি যদি ইন ফিউচার এটা নিয়ে র্যাঙ্কে যেতে চাই আমি কি কি বাধার সম্মুখীন হতে পারি। সো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, moz.com নামক একটা ওয়েবসাইট আছে, সবাই পরিচিত না? কে বলে জি না? পরিচিত হওয়ার কথা আমাদের, তাই না? পরিচিত না? এসইউ কোয়াক না, এসইউ কোয়াক কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখাতে পারে না। হ্যাঁ, আমরা এক্সাক্ট কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখতে চাচ্ছি। সো moz.com হচ্ছে একটা পেইড ওয়েবসাইট। এটার প্রাইস হচ্ছে $149, প্রত্যেক মাসে $149 দিয়ে এটা পারচেজ করতে হয়। সো আমরা আপাতত ইউজ করবো ফ্রিটা, ঠিক আছে? ফ্রিতে এরা হচ্ছে এক মাসে 10 বার কিওয়ার্ড সার্চ করতে আপনাকে দিবে। সো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এটাতে সবাই একটা অ্যাকাউন্ট করে নিবে। অ্যাকাউন্ট আছে এরকম কেউ নাই এখানে, তাই না? ঠিক আছে, সো আমরা একটু নিচের দিকে যাব। এসইউ টুলস এর আন্ডারে কিওয়ার্ড রিসার্চ আছে, দেখতে পাচ্ছি। কিওয়ার্ড রিসার্চে চলে যাব। ওকে, যাওয়ার পরে এখানে আমার কতটা সার্চ বাকি আছে দেখেন তো, 8টা সার্চ বাকি আছে, তাই না? দ্যাট মিন্স আমি 2টা অলরেডি করে ফেলেছি। ওকে, সো আমরা একটু টাফ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখিয়ে দেবো শেষে। ওকে ঠিক আছে, এটা ডিফিকাল্টি কত আছে এখানে? সো লিখে রাখেন সবাই, অ্যাকর্ডিং টু মজ কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি ভ্যালু 30 হয়, 30-এর নিচে হয়, সেই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে যাওয়া অপেক্ষাকৃত সহজ। অ্যাকর্ডিং টু মজ কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কত এর নিচে হলে? 30-এর নিচে হলে আমাদের জন্য কি টাফ না সহজ? সহজ হবে। সো সেই হিসেবে আমাদের এই কিওয়ার্ডটা কি অপেক্ষাকৃত সহজ নাকি টাফ? অবশ্যই সহজ, যেহেতু এটা ডিফিকাল্টি অনলি 10। সো আমরা সবাই কি ডিফিকাল্টি বের করতে পারবো? যে কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি বের করতে পারবো না? বললে কোনটা দিয়ে বের করবে? এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা টুলস কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি চেক করার জন্য। হ্যাঁ, moz.com। ওকে, এবার হচ্ছে দিন শেষে আমরা কিসের জন্য কাজ করব? প্রফিটের জন্য না? সো এটা আমাদের জন্য কতটা প্রফিটেবল হবে এই নিশ নিয়ে কাজ করলে, সেটার জন্য আমরা একটা এক্সেল ফাইল মেনটেন করবো, একটু পরে দেখাচ্ছি। দেন আসে কি কমিশন রেট, অর্থাৎ আমরা যেই নিশ নিয়ে কাজ করব সেটার তো একটা কমিশন রেট থাকে, তাই না? সো অ্যামাজন যদিও তাদের কমিশন রেটটা মোটামুটি কমিয়েছে। সো আপনারা গুগলে গিয়ে লিখে সার্চ করবেন অ্যামাজন কমিশন চার্ট। গুগলে গিয়ে যদি আমরা অ্যামাজন কমিশন চার্ট লিখে সার্চ করি, সো আমরা এখানে দেখতে পারবো আমাদের সো আমাদের নিশ কি ছিল যেন? স্কেটবোর্ড। এটা কিসের আন্ডারে ছিল? স্পোর্টস এর আন্ডারে, তাই তো? সো স্পোর্টস কি আছে এখানে? আমরা যদি একটু দেখি, এই যে স্পোর্টস এখানে আছে, তাই না? আউটডোরস এর আলাদা একটা প্রাইস দেওয়া আছে। সো আমরা ধরে নিলাম আমাদেরটা হচ্ছে স্পোর্টস এর ভিতরে। সো এটা কত পার্সেন্ট? 4.50, রাইট? সো মোটামুটি ভালো রেভিনিউ আছে। এজ এ বিগিনার হিসেবে 3%-এর নিচে যেগুলোর কমিশন রেট সেগুলো নিয়ে আমরা কাজ করবো না। হ্যাঁ, 3%-এর উপরে যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। সো কমিশন চার্টটা কি সবাই বের করতে পারবো? অ্যামাজন কমিশন চার্ট লিখলে গুগলে চলে আসবে। এবার হচ্ছে প্রফিটেবল কিনা, আমার জন্য ওই নিশ নিয়ে কাজ করলে মাস শেষে বা দিন শেষে আমি কি পরিমাণ প্রফিট করতে পারবো আমার ওয়েবসাইট থেকে, সেই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, সো প্রফিটেবল কিনা এটার জন্য আমরা একটা এক্সেল ফাইল মেনটেন করবো। এই হচ্ছে সেই ফাইলটা, এটাও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সো প্রথমে আমাদেরকে এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, দেন কি দিতে হবে? সার্চ ভলিউম। সার্চ ভলিউম কত ছিল? আচ্ছা ধরে নিলাম আমি 1000, হ্যাঁ, হিসেবের সুবিধার্থে
এটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। আচ্ছা একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমরা যখন এখানে এটা লিখে সার্চ করলাম, হিউজ অ্যামাউন্ট অফ একটা রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? লক্ষের উপরে চলে গেছে, তাই না? 49,70,000-এর মতো মেবি আছে এখানে। সো এখন গুগল তো বলছে যে এটা লিখে সার্চ করার পরে সে এতগুলো ওয়েবসাইট এত সেকেন্ডের ভিতরে বের করেছে, রাইট? তাহলে কি তারা আমার সবাই কম্পিটিটর? কম্পিটিটর না? আমার কম্পিটিটর তাহলে কারা? শুধু তারাই কম্পিটিটর? আমাদের আলটিমেট কম্পিটিটর যদিও তারাই হবে, কারণ আমার দিন শেষে আমার উদ্দেশ্য তো ফার্স্ট পেজে আসা, তাই না? বাট আলটিমেট এটা হলো, কিন্তু আমার অ্যাকচুয়াল কম্পিটিটর কতজন এখানে দেখে তোমার হচ্ছে হিউজ, তাই না? এইখানে যে রেজাল্টটা সেটা হচ্ছে গুগল স্পেসিফিক একটা সেকেন্ডের ভিতরে বের করে সে যে কাজটা করে, লাইক কোনো ওয়েবসাইটে শুধু লংবোর্ড কথাটা পেয়েছে, এই ওয়েবসাইট কেউ নিয়ে আসবে। উইলস কথাটা পেয়েছে, সে কেউ নিয়ে আসবে। বেস্ট কথাটা পেয়েছে, ওই ওয়েবসাইট কেউ নিয়ে আসবে। এখন আমার কম্পিটিটর কি সবাই হবে? আমার কম্পিটিটর হবে যারা শুধুমাত্র বেস্ট লংবোর্ড হুইলস এই কথাটা নিয়েই এখানে র্যাঙ্কে আছে, রাইট? সো আমি খুঁজে বের করবো ওই সকল ওয়েবসাইট গুলো কোথায় আছে। হ্যাঁ, সো সেটা কিভাবে খুঁজে বের করবো? অ্যাকচুয়াল কম্পিটিটর বের করবো কিভাবে? এটা কি গুগল অ্যাক্সেস করা যাবে? না, আমি জানতে চাচ্ছি আমার এই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়াল কম্পিটিটর যারা আছে, হ্যাঁ, যারা শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে, তাদেরকে কিভাবে বের করবো? টোটালটা থেকে সাবমিশনটা ভাগ করে তাই যোগ ভাগ গুণ ভাগের দিন শেষ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে কিওয়ার্ডের আগে লিখবো অল ইন টাইটেল। কি লিখবো? অল ইন টাইটেল কোলন। কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না এবং কোনো ধরনের ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। হ্যাঁ, কারণ ক্যাপিটাল লেটার কেন ইউজ করবো না বলেন তো? কোনো মানুষ যখন লিখে সার্চ করে, লাইক সেন্সের মধ্যে দেখবেন সবসময় আমরা স্মল লেটার লিখেই সার্চ করি, তাই না? আমরা কি কোনো ক্যাপিটাল লেটার ইউজ করি? সো আমরা সেক্ষেত্রে দিব না কি, কোনো স্পেস দিব না। কিওয়ার্ডের আগে দিব অল ইন টাইটেল কোলন, দেওয়ার পরে এন্টারে দিব। এবার দেখেন কত রেজাল্ট আসছে। 49 লক্ষ থেকে মাত্র 3,200 ওয়েবসাইট আসছে যারা কিনা অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা নিয়েই কাজ করতেছে। ক্লিয়ার সবাই? সো আমরা কি আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর খুঁজে বের করতে পারবো? ওকে, আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর কত? 3,280। এটা দিয়ে দিব। এটার যদিও এক্সাক্ট কোনো রেশিও নেই, বাট এটা যত কম হবে আপনার জন্য ওই কিওয়ার্ড নিয়ে রেখে যাও তত সহজ হবে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। এই ওয়ার্ডটা কি এর আগে আমরা কখনো শুনেছি? কেউ শুনিনি? যদি শুনে থাকি কবে নাগাদ শুনেছি? আপনি কেন বললেন এটা? ওরা থেকে শুনি নেই। একটু আগে আমরা চেক করলাম, চেক করেছিলাম 10 ছিল, তাই না? আপনি বলেন কি দিয়ে চেক করেছিলাম? কেউ বলবেন না? আপনি না, উনি বলেন। বলে দিছিলেন? ওকে, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। মজে যাব, তারপরে কি করব? কি মন কি এতই ভুলা? মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে আসার পরে জাস্ট এসইও কিওয়ার্ড রিসার্চে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে অ্যানালাইজে ক্লিক করলি আমাদের কি কি দেখাচ্ছে এখানে? ডিফিকাল্টি। হ্যাঁ, এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হয়, এটাকে র্যাঙ্কিং ডিফিকাল্টি বলা হয়, এসইও ডিফিকাল্টি বলা হয়। সবকিছু ডিফিকাল্টির ভিতরে যাচ্ছে। তো আমাদের ডিফিকাল্টি কত? 10। ওকে, এবার হচ্ছে পিএ এবং ডিএ। শুনি নাই, বলেন। শুনি নাই? শুনছেন, তাই তো? তাহলে আমাকে বলেন যে পিএ কি এবং ডিএ কি? ওডির ক্লাস করেছি না আমরা সবাই? ছিলেন ক্লাসে আপনারা? দেখ, আপনি ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিল। হ্যাঁ, এসইওতে তো অনেক কাজ আছে, তাই না? আমাদের প্রত্যেকটা স্টেপের কিন্তু মার্কেট প্লেসে কাজ আছে। বিশেষ করে ফাইবারে বিশেষ করে কিওয়ার্ড রিসার্চের কম্পিটিশন হিউজ। 34,779টা গিয়ে আছে এই মুহূর্তে। হ্যাঁ, সো ওইখানে কম্পিটিশন খুব বেশি।
সো এখন ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করতে দিল যে আমাকে এই রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করে দেন। এখন আপনি কি করবেন? শুধুমাত্র ওই যে ওনাকে একটা ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসবেন, এসে কিওয়ার্ড দিয়ে দিলেন, 1 ঘন্টার ভিতরে উনি আপনার ওই কিওয়ার্ডটাকে রিসিভ করবে কিনা বলেন তো? কিওয়ার্ড রিসার্চ কি এত সহজ? সো এটা তো খুব স্বাভাবিক নর্মাল বিষয়, হ্যাঁ, যে একটা মানুষ কিওয়ার্ড রিসার্চ করতে কি বোঝায়। আপনারা কি রিসার্চ করেছেন? আমার তো মনে হয় না। আপনার মনে হয় একটা ওয়েবসাইটে গিয়েছেন, ওই ওয়েবসাইটে কিছু কিওয়ার্ড পিক করে জাস্ট হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন, তাই না? সো কিওয়ার্ড রিসার্চ না করলে আলটিমেটলি আমাদের লস হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। পিএ মানে কি? পেজ অথরিটি। কোন একটা ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটটা কি র্যাঙ্কে যায় নাকি স্পেসিফিক কোনো পেজ যায় বলেন তো? হোম পেজ কি র্যাঙ্কে যায় মানুষের? না, তার স্পেসিফিক ক্যাটাগরি বা স্পেসিফিক পেজ গুলো কিন্তু র্যাঙ্কে যায়, স্পেসিফিক পোস্ট র্যাঙ্কে যায় না। ওকে, সো পেজ অথরিটি মানে হচ্ছে আপনার একটা স্পেসিফিক পেজের এসইও স্ট্রেংথ কতটুকু, আপনি ওই পেজে কত ভালো এসইও করতে পেরেছেন, এটাকে বলা হচ্ছে কি? পিএ। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ, এটা ধরে নিলাম আমার ওয়েবসাইট। সো এটা কি আমার ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট নাকি আমার ওয়েবসাইটের একটা পেজ? কে কে বলতে পারবেন? একটা পেজ। কিভাবে বুঝতে পারছেন যে এটা আমার একটা পেজ? কোথায় দেওয়া ছিল? এক্স্যাক্টলি, আমার ইউআরএল দেখে বা পারমালিঙ্ক দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো আমাদের এখানে কি পোস্টের ইউআরএল এর সরি আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর শেষে আমাদের কিওয়ার্ডটাও চলে আসে। দ্যাট মিন্স স্পেসিফিক একটা কন্টেন্ট বা পেজ এইটা। সো এটাই তো র্যাঙ্কে আসছে। এখন এটা র্যাঙ্কে আসছে কেন? এসইও করার কারণে। সো তার এই পেজের যে যে এসইও করেছে, এই পেজের এসইও স্ট্রেংথটাকে বলা হচ্ছে কি? পিএ। তাহলে ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি এটা কি হবে বলেন তো? ডোমেইন হলো হ্যাঁ হ্যাঁ, মানে ওর ডোমেইন অথরিটি বলতে কি বোঝায়? আমি তো বললাম পেজ অথরিটি মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পেজের এসইও স্ট্রেংথ। তাহলে ডোমেইন অথরিটি দিয়ে কি বোঝায়? মানে পুরো ওয়েবসাইটটা। এক্স্যাক্টলি, তার পুরো ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ কতটুকু। ক্লিয়ার সবাই? বুঝেন নাই কে কে? সবাই বুঝতে পেরেছে তাই না? আপনি বুঝেন নাই? ওকে, কি বুঝেন নাই? অথরিটিটা হচ্ছে যে সে তার এই ওয়েবসাইটের কন্টেন্টটা কত ভালো দিয়েছে, তার ওয়েবসাইটে সে কত ভালো অন পেজ করেছে, সে কত ভালো ব্যাকলিঙ্ক করেছে, পুরোটা মিলিয়ে হচ্ছে অথরিটিটা গেইন হয়। সো তার এই পেজের জন্য সে কত ভালো কাজ করেছে, এটা হচ্ছে পেজ অথরিটি। আর তার পুরো ওয়েবসাইটের জন্য সে কত ভালো এসইও করেছে, সেটাকে বলা হচ্ছে ডোমেইন অথরিটি। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা পেজ অথরিটি এবং হচ্ছে ডোমেইন অথরিটি বের করবো কিভাবে বলেন তো? এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে মজবার নামক একটা এক্সটেনশন আছে। নাম কি? মজবার। হ্যাঁ, হ্যাঁ, ক্রোম এক্সটেনশন আর কি। আপনারা হচ্ছে মজবার ক্রোম লিখে সার্চ করবেন অথবা জি ডিএবি চেক করার জন্য। একটু আগে আমরা moz.com এ কাজ করেছিলাম না, ওই moz এর এই একটা এক্সটেনশন হচ্ছে এইটা। হ্যাঁ, সো এইটা আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড তো সবাই করতে পারবো এক্সটেনশনটা, তাই না? ওকে, অ্যাড করার পরে জাস্ট এটাতে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, আমরা যখন মজ বার অ্যাড করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা নতুন করে বার অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে কি দেখাচ্ছে? পিএ, ডিএ এবং লিঙ্ক, তাই না? সো পিএ মানে তো সবাই জানি, ডিএ মানে সবাই জানি, জানি না মনে হয় জানি। আর লিঙ্ক হচ্ছে যে কতগুলো ব্যাকলিঙ্ক করেছে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে। সো এখানে পিএ দিয়ে যদি এরা তো সবাই আমার কম্পিটিটর, রাইট? ফার্স্ট পেজে যেহেতু আসছে, সো আমার কম্পিটিটরদের ডিএপিএ যদি কম হয় সেটা কি আমার জন্য ভালো না খারাপ? আপনার কম্পিটিটর ডিএপিএ কম হলে আপনার জন্য ভালো। আচ্ছা, ডিএপিএ কম হলে কি সে র‍্যাঙ্কে ভালো থাকবে? এটা আগে ক্লিয়ার হলে তাহলে বলতে পারবো। ডিএপিএ কম হলে কি এসইও স্ট্রেংথ যদি কম হয় সে র‍্যাঙ্কে ভালো থাকতে পারবে? আমি সেটাই প্রশ্ন করছি, আপনি বলবেন। হ্যাঁ, আপনি বলবেন যে আমার কম্পিটিটরের ডিএপিএ কম হলে আমার জন্য ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনি বলবেন।
আমার কম্পিটিটরের ডিএপিএ কম হলে আমার জন্য ভালো না খারাপ, জাস্ট এতটুকুই বলে। বুঝেন নাই? কি বুঝেন নাই? প্রশ্নটা বুঝেন নাই? আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, পিএ মানে হচ্ছে কি, তার এটা তো তার ওয়েবসাইটের একটা পেজ, সে কত ভালো এসইও করেছে এই পেজের জন্য। এসইওর মধ্যে কি কি আছে? অন পেজ আছে, তার কন্টেন্ট আছে, তার লিংক আছে, সবগুলো মিলে সে কত ভালো করেছে, এটাকে বোঝানো হচ্ছে পিএ, অর্থাৎ এই পেজের এসইওর স্টেপ। আর ডিএ দিয়ে বোঝানো হচ্ছে তার পুরো ওয়েবসাইটের এসইও স্টেপ কতটুকু। ঠিক আছে? সো এখানে আমার প্রশ্ন হচ্ছে, এটা তো আমার কম্পিটিটর, সো আমি যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাই, এদের কিন্তু আমাকে বিট করতে হবে। সো সেই ক্ষেত্রে তাদের ডিএপিএটা কম হলে ভালো আমার জন্য, নাকি বেশি হলে ভালো? কম হলে ভালো। তাই বলেন তো কেন ভালো? না, আসলে আমার মনে হয় যে ওর যদি DAP এত কনফিউজ কেন আপনারা? এত কনফিউজ কেন? ভালো না? এত এটা কনফিডেন্সের সহিত বলতে হবে তো। আমি যখন এগেইনস্টে একটা প্রশ্ন করছি তখনই পুরো জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। ইমান দুর্বল, তাই না? এভাবে হবে না। জিনিসটা হচ্ছে, আমি যদি একটা প্রশ্ন করি, হ্যাঁ, এখন আপনি তো জানেন, এটা তো খুব নর্মাল বিষয়, আমার কম্পিটিটর দুর্বল। ধরেন আমি ইলেকশন করতে গিয়েছি, আমার কম্পিটিটর দুর্বল, এখন আমার কি ওইখানে পাশ করাটা সহজ হবে না টাফ হবে? সহজ হবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? রুলসই তো এটা। সো এখানে লাইক কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, সো এখন আমরা কোন জিনিসটা দেখবো? আমরা দেখবো ফার্স্ট পেজে এইরকম 2 থেকে 3টা ওয়েবসাইট আছে কিনা যাদের ডিএপিএ ভ্যালু 30 আছে। ঠিক আছে? প্রথম পেজে আমি কিওয়ার্ড লিখে সার্চ করার পরে প্রথম পেজে কয়টা ওয়েবসাইট আসবে? 10টা, তাই না? এই 10টার মধ্যে 2 থেকে 3টা ওয়েবসাইট আছে কিনা যাদের ডিএপিএ 30 এর নিচে আছে। এবং তাদেরটা 30 এর নিচে থাকলে কি আমার জন্য ভালো নাকি? বিষয়টা তো এরকমই। সো এখন তাদেরটা 30 এর নিচে থাকলে আমার জন্য ভালো কেন? কারণ আমি তাদেরকে বিট করতে পারবো, রাইট? যারা অপেক্ষাকৃত দুর্বল আছে, ধরেন যাদের ডিএপি হচ্ছে 90+, হ্যাঁ, সো আমি কি প্রথম অবস্থাতে গিয়ে তাদেরকে বিট করা পসিবল হবে না? সো আমরা প্রথম চেষ্টা করব দুর্বল যে আছে তাকে আঘাত করার জন্য। তার জায়গাটা যদি আমরা ধরে নিতে পারি, তখন কিন্তু আমরা চাইলে উপরে যারা আছে তাদেরকেও বিট করতে পারবো। ক্লিয়ার? ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, ভ্যালু 30 এর নিচে। হ্যাঁ, আচ্ছা, এই ওয়েবসাইটটা কি অপেক্ষাকৃত দুর্বল? আমাদের রেঞ্জের ভিতরে ডিএপি ভ্যালু 30 আছে। ওকে, ঠিক আছে, একটু নিচের দিকে যাই। এটা আমাদের রেঞ্জের ভিতরে আছে। আচ্ছা, এটা আছে 3টা। ওকে, এটা 4টা, এটা 5টা। সো দেখেন 5টা ওয়েবসাইট আছে যারা অপেক্ষাকৃত দুর্বল। সো 10 জনের মধ্যে যদি 5 জনই দুর্বল হয়, ওইখানে কি আমার জায়গাটা নেওয়া সহজ হবে না টাফ হবে? খুব ইজিলি আমি এই জায়গাটা নিতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কাজ করে, আপনাদের মনে হয় কোনো প্রশ্ন জায়গা নাই, বাট একটা প্রশ্ন করার দরকার ছিল। সেটা হচ্ছে, দেখেন ওনার ডিএপি কত? 40 এবং 58, রাইট? বাট আমি যখন উপরে যাচ্ছি, মানে ওরা উপরের র্যাঙ্কে কেন গেল? এটা এখন আমি প্রশ্ন করছি বলে চলে আসছে। আচ্ছা, এইরকম যদি দেখেন 2টা কারণে যেতে পারে। এক হচ্ছে তার কন্টেন্ট অনেক ভালো, অথবা তার লিঙ্ক ভালো। সো যেহেতু তার লিঙ্ক মাত্র একটা, দ্যাট মিন্স তার কন্টেন্টটা অন্য সবার চাইতে খুব বেশি ভালো। আর গুগল সবচাইতে বেশি প্রায়োরিটি দেয় কাকে? কন্টেন্ট। ক্লিয়ার সবাই? ওকে, সো আমরা কি ডিএপি বের করতে পারবো? কি করবো? ডিএপি বের করার জন্য জাস্ট মসবার এক্সটেনশনটা অ্যাড করে নেব। অ্যাড করার পরে প্রত্যেকটা নিচে অটোমেটিক চলে আসবে। সো ডিএপি এর জায়গায় আপনারা এখানে লিখে দিবেন যে কয়টা ওয়েবসাইট আপনি পেয়েছেন। লাইক আমি ধরে নিলাম 5টা ওয়েবসাইটই তো, তাই না? দিয়ে দিলাম। আচ্ছা, দেন যে জিনিসটা আসতেছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার এক্সপেকটেশন। আবারও বলে দিচ্ছি, এটার এক্সাক্ট কোনো রেশিও নেই। এটা কোনো মাসে কম হয়, কোনো মাসে অনেক বেশি হয়। এক্সপেকটেশন। সো এক্সপেকটেশনটা হচ্ছে এরকম যে ধরেন আমার ওয়েবসাইটের মান্থলি সার্চ ভলিউম কত? 1000, রাইট? সো এখন 1000 মানুষ একটা জিনিস লিখে সার্চ করে, আমার ওয়েবসাইটটা সে ফার্স্টে পেল। এখন আমি কি এক্সপেক্ট করতে পারি না যে এই 1000 মানুষের অনলি 20% মানুষ আমার ওয়েবসাইটে যাবে? এটা কি এক্সপেক্ট করা যায়? অর্থাৎ ধরেন 1000 মানুষ লিখে সার্চ করলো, আপনারটা আসলো, আপনি কি এক্সপেক্ট করতে পারেন যে 200 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসতে পারে? এটা তো খুব নর্মালি আসবে, তাই না? তার চেয়ে অনেক বেশি আসে, বাট আমরা এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই না করে আমরা চাচ্ছি যে এভারেজে রাখার জন্য। সো আমি ধরে নিলাম
1000 মানুষ আমার ওয়েবসাইটটাকে পেলো, তারা সবাই আসলো না, 800 জনই চলে গেলো, মাত্র কতজন আসলো? 200 জন। আচ্ছা, এখন 200 জন যে আসলো তারা কি সবাই আমার থেকে পারচেজ করবে প্রোডাক্ট? এটা তো কনফার্ম করবে না। এখন বিষয়টা হচ্ছে আমি এইটা এক্সপেক্ট করতে পারি কিনা, যেহেতু তারা সবাই কেনার জন্যই আসছে, তো আমি কি এটা এক্সপেক্ট করতে পারি যে এই 200 জনের অনলি 10% মানুষ আমার থেকে কিনতে পারে? অর্থাৎ 200 জন মানুষ কেনার জন্য আপনার দোকানে আসলো, 20 জন কি কিনতে পারে না? কিনতে পারে। সো আমি জাস্ট এটা ধরেন দিয়ে দিলাম। আবার বলছি এটা কিন্তু আমার এক্সপেকটেশন, হ্যাঁ, এটা এক্সাক্ট কোনো রেশিও নেই। ওকে, এবার হচ্ছে প্রোডাক্ট কস্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রাইস গুলো কিরকম। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ধরনের প্রাইস হয়। সো আপনারা একটু দেখে নেবেন, লাইক ধরেন আপনি বেবি স্ট্রলার নিয়ে কাজ করবেন। সো বেবি স্ট্রলার প্রোডাক্ট গুলোর প্রাইস হচ্ছে $400, $450, হ্যাঁ, $480। সো এভারেজে ধরলে $400। স্কেটবোর্ড গুলোর প্রাইস হচ্ছে আপনার $150, $180, $150 এরকম হয়। হ্যাঁ, সো আমি এভারেজে ধরে নিলাম $100। কত? আপনারা এটা অ্যামাজন থেকে দেখে নিতে পারবো না সবাই, ওই প্রোডাক্ট গুলোর প্রাইস কত করে দেওয়া আছে। সো জাস্ট প্রাইসটা একটু দেখে এভারেজ একটা প্রাইস ধরে নেবেন। কত ডলার হলো? $100। আমাদের কমিশন রেট কত ছিল? 4.5। এটাও আমি ধরে নিলাম কম, 4.4% ধরে নিলাম। হ্যাঁ, সো ওকে, সরি কি আসছে। ওকে, এবার হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত আসে তাহলে আমাদের বলেন তো। মাস শেষে আমাদের ইনকাম হচ্ছে কত এখান থেকে? 4% তো হচ্ছে। আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত ডলার? $100, রাইট। আমার প্রোডাক্ট সেল হচ্ছে কয়টা? 20টা। তাহলে প্রত্যেকটাতে কত ডলার করে পাচ্ছি? $4 করে। 20টা প্রোডাক্টে $80। দ্যাট মিন্স আমার মাস শেষে ইনকাম হচ্ছে কত? $80। এখন এটা কি ঠিক আছে না কম হয়ে যাচ্ছে, তাই না? $80 না, প্রাথমিক অবস্থা তো এটা ঠিক নেই। আমি এত কষ্ট করে মাস শেষে 6000 টাকা ইনকাম করবো কেন? কানা মামা আসবে কোথেকে? পারবেন না কেন বলেন? হ্যাঁ, তো শিকার পরেই তো করবেন, তাই না? শিকার পরেই তো জিনিসটা করবেন। ওকে, ঠিক আছে। এখন আমি তো বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটারদের ইনকাম হয় হিউজ, রাইট? বাট আমি তো এখানে দেখতে পাচ্ছি দিন শেষে কত ডলার ইনকাম হচ্ছে। কেন? প্রোডাক্ট একটা না, কিওয়ার্ড একটা, তাই না? দেখেন, জাস্ট একটা জিনিস মাথায় রাখেন যে এখানে কিওয়ার্ড কয়টা? একটা ওয়েবসাইটের এরকম শত শত কিওয়ার্ড র্যাঙ্কে থাকে, রাইট? সো আমার যদি এইরকম জাস্ট 10টা কিওয়ার্ড র্যাঙ্কে থাকে তাহলে আমার মাসে শেষে ইনকাম হবে কত? $800। বেশি হয়ে যাচ্ছে, নিতে পারবেন না। ওকে, আমার 5টা কিওয়ার্ড, হ্যাঁ, 5টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, তাহলে কত ডলার হয়? $400। ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট। ওকে, ঠিক আছে। তার মানে কি আমরা 5টার বেশি র্যাঙ্ক করাবো না, হ্যাঁ, এরকমই তো নাকি? এক্সপেকটেশন বেশি হয়ে গেলে আবার পরে সেটাই। এটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাতে আমি সবাইকে এনকারেজ করি একটা কারণে, কারণ মার্কেট প্লেস খুব টাফ। মার্কেট প্লেস এতটাই টাফ, ওইখানে চিন্তা করতে পারবে না যে মার্কেট প্লেসে কি টাইপের সার্ভিস দেওয়া হয়। আপনি কিওয়ার্ড এসইও, কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করেন, 35,000 গিগ আসে। এখন ওইখানে কিন্তু আর এইখানের মতো অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে পারবে না। ওইখানে যা আছে সবাই অ্যাকচুয়াল কম্পিটিটর। সো আপনাকে কিন্তু র্যাঙ্কে এসে দেন কাজ নিতে হবে। সো যে জিনিসটা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে আস্তে আস্তে যেহেতু ডিফারেন্ট সার্ভিস দেওয়া হয়, এটা সবাই জানেন তো, ফাইবারে বিশেষ করে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের ক্রিয়েটিভ হাব গ্রুপে নেই কে কে? কেউ নাই? ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং হাব গ্রুপে যারা যারা নাই অবশ্যই অ্যাড হয়ে যাবেন। এখানে আমরা কন্টিনিউ বেসিসে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল পোস্ট হচ্ছে শেয়ার করা হয়। হ্যাঁ, স্যার হয়তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলেন এটার কথা। ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং হাব, হ্যাঁ, one kind of community বলতে পারবেন। ওকে, আমি জাস্ট একটা সার্ভিস দেখানোর জন্য আসছি আপনাদের এখানে। দেখেন, ফাইবারের সার্ভিস দিচ্ছে, I will message you boyfriend to see if he is cheating on you.
এই ধরনের সার্ভিসও ফাইবার, এবং ইভেন উনি কিন্তু ওনার একটা অর্ডার ছিল কিউইতে, হ্যাঁ 6টা রিভিউ আছে, টোটাল 6টা রিভিউ আছে। অলমোস্ট হ্যাঁ হ্যাঁ 5টা রিভিউ। হ্যাঁ 5টা রিভিউ। সো আপনাদের খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ সো দেখেন এই ধরনের সার্ভিস যদি সেল হয় তাহলে ফাইবার কোন লেভেলে চলে গেছে। ইভেন এই জিনিসটাও হয় যে ধরেন একটা কাজ, এখন আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, এটার জন্য হয়তো আপনি কত ডলার চার্জ করবেন বলেন তো? $5, এর নিচে তো নাই। তো আমি ধরে নিলাম $5। আরেকজন গিয়ে দেখবেন কি $5 5,000 কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। হ্যাঁ এইরকম হয় ফাইবারে যে জিনিসটা। সো মার্কেট প্লেসের ডিমান্ড নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদিও আপওয়ার্ক এটা করা পসিবল না। ওকে সো এই জন্য হচ্ছে বেসিক্যালি দিন শেষে আমরা তো করতে আসছি কি ফ্রিল্যান্সিং, তাই না? ফ্রিল্যান্সিং, আচ্ছা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য সবাই জানি তো নাকি, নাকি একই? কনফিউশন আছে, কনফিউশনটা ক্লিয়ার করে আমাকে জানাবেন। হ্যাঁ ওকে ঠিক আছে। সো যে জিনিসটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মানে তো হচ্ছে একটা মুক্ত পেশা, তাই না? সো আমার কাছে যেটা ফিল হয়, লাইক আমি ফাইবারে কাজ করেছি অলমোস্ট 2.5 বছর এজ এ টপ রেটেড সেলার হিসেবে। পরবর্তীতে একটা চালাকি করতে যে ফাইবার থেকে আমাকে ব্যান করে দেওয়া হয়েছে। ফাইবারের ক্লায়েন্ট বাহিরে আনা যায় না, হ্যাঁ ফাইবার এটা সাজেস্ট করে না, যেহেতু তারা কমিশন পাচ্ছে না। তো আমার অলরেডি 8-9টা ক্লায়েন্ট চলে আসছে বাইরে, বাট আরেকজনকে আনতে গিয়ে হচ্ছে ধরা পড়ে গিয়েছিলাম। তো যখন ফাইবার থেকে বেরিয়ে গেছে আর কখনো ইচ্ছা হয় না যে ফাইবারে কাজ করবো। এখনো কাজ করি বাট খুবই অল্প। এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যখন কাজ করতাম তখন ফাইবার মার্কেট প্লেসটা খুব সহজ ছিল, হ্যাঁ 15, 16, 17 তখন পর্যন্ত খুব ইজি ছিল। বাট এখন ফাইবার মার্কেট প্লেস খুবই টাফ, হ্যাঁ। আর বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলা যারা করে তাদের জন্য আরো বেশি টাফ, হ্যাঁ। আর এখন তো ওয়ার্ল্ডের ট্রেন্ডিং টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো দেখা যাচ্ছে যে পারে সেও কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, যে না পারে সেও কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। সো আর অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে ইন ফিউচার একটা ভালো সাপোর্ট দিবে। ইভেন আমি যদি ধরেন আমার ওয়েবসাইট গুলোতে এখন কাজ না করি, হ্যাঁ কেউ কি আমাকে বলতে পারবে তোমার ওয়েবসাইটে তুমি কাজ করো না কেন? কেউ বলতে পারবে? পারবে, বলতে পারবে। কে? আমি বলতে পারবো, তাই না? কাজ করো না কেন? এখন বিষয়টা হচ্ছে অন্য কেউ তো এখানে এসে বলতে পারবে না, রাইট? বাট ফাইবারে যখন আপনি কাজ করবেন দেখবেন এখানে টাইম, ঘন্টা, মিনিট, সময় সবকিছু সেকেন্ড শো উঠতেছে। সো যতটা সময় যায় তত টেনশন বাড়ে, তাই না? অনলাইনে থাকতে হবে। বাট এজ এ বিগিনার হিসেবে আমাদের উচিত হচ্ছে কিছুটা মার্কেট প্লেসের আইডিয়া নেওয়া, হ্যাঁ। ক্লায়েন্টরা কি চায়, তাদের ডিমান্ড কি সেটা বুঝতে পারবে মার্কেট প্লেসে কাজ করতে। সো এখন যে কাজটা করতে হবে গিগ খুলতে হবে। সো গিগ খোলার ডেট কবে দিয়েছে স্যার আপনাদেরকে? আচ্ছা ফাইবারের ক্লাস নিয়েছে কে, ফায়াজ নাকি শুভ ভাই? আচ্ছা ঠিক আছে। সবকিছুই ইজি, হ্যাঁ। মানে ফাইবারে কাজ পাওয়া ইজি মনে হচ্ছিল আপনার কাছে? এত সহজ একটা জিনিস আপনারাই চিন্তা করেন তো, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে তাহলে তো সবাই আসতো এখানে, যে আমি একটা ওয়েবসাইটে যাব 10টা কিওয়ার্ড বের করে ক্লায়েন্টকে দিয়ে দিব, আমাকে $10 দিয়ে দিবে, তাই টাকার মূল্য এত কমে গেছে। এই যে দেখেন আমি এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছি, তাই না? কত হাজার গিগ আছে? 34,451টা গিগ আছে। এখন এইখানে কি এমন কেউ আছে যারা কিওয়ার্ড রিসার্চ ছাড়া অন্য কোনো সার্ভিস দিচ্ছে এই গিগে? এরকম তো নাই। এই 34,000 গিগ শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে। সো আপনাকে কি করতে হবে? এই 34,000 গিগকে পিছনে ফেলে ফার্স্ট পেজে আসতে হবে। দেন হচ্ছে কাজ পাওয়ার চিন্তাটা মাথায় আনতে হবে, হ্যাঁ। আচ্ছা আমি কিন্তু ডিসকারেজ করছি না, না ভয়ের পাওয়ার কিছু নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি ফার্স্ট পেজে আসবো না? যেমন আমি যদি দেখাই, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখন থেকেই, ফাইবারে সবসময় চেষ্টা করবেন স্পেসিফিক কাজ নেওয়ার জন্য, হ্যাঁ। লাইক আমরা এই যে উনি হচ্ছেন আমাদের একটা স্টুডেন্ট, লাইক ওনাদের ক্লাস হচ্ছে এখনো চলছে, হ্যাঁ। আপনার কত DM2
ওকে ঠিক আছে, ওটা হচ্ছে জিএম 2008 মেবি। হ্যাঁ, সো উনি হচ্ছে ওনাদের মার্কেট প্লেসের ক্লাসটা আমি নিয়েছি হচ্ছে 13 থেকে 14 দিন হবে। সো বাট বিষয়টা হচ্ছে ওনাদের একটা সাজেশন ছিল স্পেসিফিক বিষয়, লাইক কিওয়ার্ড রিসার্চে 34,000 মানুষকে বিট করাটা ভাই আমার জন্য টাফ, রাইট? উনি কাজ করেছেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপরে, অর্থাৎ একটা সাইটের স্পিড কিভাবে বাড়ায় দেওয়া যায়। সো এই কাজগুলো হচ্ছে কি, এই কাজগুলোতে গিগ কম, যেমন কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর তো সবাই আই থিঙ্ক এখনো অনেকেই জানি না, তাই না? এটা আমি দেখাবো। সো কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। হ্যাঁ, সো কেজিআর কিওয়ার্ডের গিগ আছে মাত্র 600। সো এখানে কি আমার জন্য র্যাঙ্ক করাটা সহজ না? অন পেজ এসইও এটার জন্য র্যাঙ্ক করাটা সহজ। দেন হচ্ছে আপনি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দিবেন, একটা কন্টেন্টের জন্য ম্যাটা ডেসক্রিপশন লিখে দিবেন। ওই টাইপের কাজগুলো নিয়ে যদি গিগ খুলতে পারেন তাহলে র্যাঙ্কে যেতে পারবেন খুব ইজিলি। বাট এই 34,000 মানুষের পিছনে গিগ খুলে কিন্তু আপনার জন্য খুব টাফ হবে। আবার হচ্ছে গিগ প্রপার হইতে মার্কেটিং না করতে পারলে তো আরো আগে হচ্ছে র্যাঙ্কে যেতে পারবেন। তো ভাই আমাদের যে মার্কেট প্লেসটা দুটো ক্লাস হয়েছে, মার্কেটিং এর কথা বলছি, গিগ মার্কেটিং। ও আচ্ছা, ওইটাতে ওইভাবে আসলে আমরা কোনো কিছু না, জাস্ট দেখা গেছে যে আপনি কাজ পাচ্ছেন, গিগ খুলে দিয়ে রাখেন, দিয়ে রাখলে যে কাজ হবে মাথার উপর দিয়ে গেছে ওইভাবে হয় না। 10% বোঝা। ওকে ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলেন। হ্যাঁ, আমি ঠিক এই ওয়েতে আপনাদের থেকে 10টা কিওয়ার্ড চাচ্ছি, কবে দিতে পারবেন? আমি কখন দিতে পারবেন? আগামী ক্লাস কবে? আরো এক সপ্তাহ। আজকে তো হচ্ছে বুধবার, তাই না? আপনি একটা সময় বেড়ে যান, নাহলে জাস্ট সবাই 10টা কিওয়ার্ড না, আপনাদের থেকে আমি সময় নিব এবং ওই টাইমের ভিতরে সবাইকে অবশ্যই ম্যান্ডেটরি দিতেই হবে। না বলবে না কেন? আমাদের যে এইগুলো দেখা যায় ওই নিশের ভিতর থেকে যে কোনো একটা মাইক্রো নিশ সিলেক্ট করবেন, ওইটার উপরে 10টা কিওয়ার্ড জাস্ট। না আমি যেটা দেখিয়েছিলাম এটা বাদ, স্পোর্টস বাদ আপাতত। বাকি যে নিশগুলোর কথা বললাম না, ব্রড নিশ, ওইগুলোর ভিতর থেকে শুধু একটা মাইক্রো নিশ নেবেন, ওইটার উপরে 10টা কিওয়ার্ড বের করে দিবেন এবং কিওয়ার্ড গুলোর এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। শুক্রবার, আজকে কি বার? বুধ, বৃহস্পতি, শুক্র। ঠিক আছে, আমি শনিবার পর্যন্ত সময় দিলাম। হ্যাঁ, শনিবার রাত 10টার ভিতরে অবশ্যই সবাইকে এটা দিয়ে দিতে হবে। মানে এই যে এক্সেল ফাইলে এক্সেল ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিব। এইটাতেও করতে পারেন, আপনি আপনার মতো করে আরেকটা বানাই নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমার জিনিস হচ্ছে আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ারিটি ছিল স্যার, র্যাঙ্কিং ডিফিকাল্ট, এটা আমরা মস্ত থেকে দেখলাম, মস্ত মাসে তো সর্বোচ্চ 10 বার। হ্যাঁ, তো একবারই করলে দেখবো হোক জমা দিলে তো আপাতত শেষ হয়ে গেছে মস্ত থেকে কাজ। আমাদের আরো আচ্ছা ঠিক আছে, মজা অ্যাকাউন্ট নাই কাজ, ডিফিকাল্টিটা শো করে আরোই নাই। দেখা যায়। আচ্ছা, কেউ একজন আসেন এখানে, একটা ইমেল লগ ইন করেন। হ্যাঁ, কে আসবেন? এবার এখন যে করছি না, জাস্ট শুধু ইমেইলটা লগ ইন করেন, তাহলেই হবে। ভয় পাচ্ছেন? মস করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কে আসবেন? আসেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। না আরেকজন যে একটু তারা দাও সামনে প্রচুর গরম। সবাই স্যার দেখলে তো ক্ষতি করে হবে। ভুলে গেলাম। আচ্ছা কনফিউশন নাম লেখা রাখি তো একটাতে। যদি এটা হয় হবে, না হলে তো ভুলে গেছি। আচ্ছা আমার মনে অন্য দিন ঠিক আছে, অন্য কেউ আসে? এইরকম কি হয় মাঝে মাঝে পাসওয়ার্ড ভুলে যান? আমি রাখি তো, ওইটা একটা নিয়ে আসি, ওইটা রাখি তো। পেটে রাখলে হবে না, মাথায় রাখতে হবে। হ্যাঁ,
জি, কে আসবেন? আপনি আসেন। পেন লাগবে না। আচ্ছা ভাইয়া হাত লেগে কমেন্ট করে ওয়েবসাইট কি নিজ রিলেটেড ওয়েবসাইট কানেক্ট করা যাবে একদম দিতে হবে না পাসওয়ার্ড। এটা হলো? হ্যাঁ। ঠিক আছে, আপনি চলে যান, আমাকে জাস্ট কোডটা বলেন, আমি দিয়ে দিচ্ছি। 6571 আচ্ছা, রেকর্ডের ভিতরে কিন্তু এই কথাবার্তা থাকবে, হ্যাঁ? তো আপনারা কিন্তু নিজেদের কথা শুনে বিরক্ত হবেন না। এদের কোনো শুনলেও তো তারা খুশি হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে মজে যাব। প্রথমেই মজে যাওয়ার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্ট আছে। সো এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করব, ইমেইলটা দিব, ডিসপ্লে নেম, এখান থেকে আমরা আমাদের আপাতত আমি এটাই দিয়ে দিলাম, হ্যাঁ, ডিসপ্লে নেম। ওকে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাতে টিক মার্ক দিয়ে দিব।